হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 7 অ্যাকাউন্টিং রিলেটিং টু ব্যাংক্রাপসি অর্থাৎ দেউলিয়া সম্পর্কিত হিসাব বিজ্ঞান। এই চ্যাপ্টার আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। অ্যাকাউন্টিং রিলেটিং টু ব্যাংক্রাপসি এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস দিছে এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা দুইটা ফরম্যাটে ভাগ করছি। একটা হলো স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স আর একটা হলো ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট। মূলত এই দুইটাই প্রশ্নের চাবে, এই দুইটা করলে আমাদের 5 কত 10 মার্ক। তো এখানে এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2016 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আসছে তার একটা অ্যানালাইসিস এখানে তুলে ধরছি। দেখতেছি যে 2016 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট সিতে একটা, 17 সালে পার্ট বি পার্ট সিতে একটা, 18 সালে পার্ট বি পার্ট সিতে একটা, 19 সালে পার্ট সিতে একটা, 20 সালে পার্ট সিতে একটা, 21 সালে পার্ট বিতে একটা, 22 সালে পার্ট সিতে একটা, 23 সালে পার্ট সিতে একটা। তাহলে দেখতেছি যে প্রত্যেক বছরে এখান থেকে পার্ট সিতে একটা করে প্রশ্ন আসতেছে এবং তোমাদের পরীক্ষার ক্ষেত্রেও এখান থেকে পার্ট সিতে একটা প্রশ্ন থাকবে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে পার্ট বিতেও আসতে পারে। তো মনে করতে হবে যে এই চ্যাপ্টারটা যদি আমরা শেষ করতে পারি তাহলে অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ে 100% সিলেবাস আমাদের কমপ্লিট হবে। তো এই চ্যাপ্টার শুরু করার জন্য শুরুতেই তোমাদের কিছু বেসিক জানতে হবে, যে বেসিক না জানলে আমরা এই চ্যাপ্টার অঙ্ক ধরতে পারবো না। এর মধ্যে সর্বপ্রথম তোমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এই চ্যাপ্টারে মূলত হচ্ছে আমাদের প্রশ্নে দুইটা প্রশ্ন করবে, একটা হলো স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স আর একটা হলো ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট মানে ঘাটতি হিসাব। এই দুইটা প্রশ্ন করতে বলবে। তো এই দুইটা অ্যাকাউন্ট করার জন্য আমাদের 4টা ওয়ার্কিং করতে হবে। কয়টা ওয়ার্কিং করতে হবে বলো তো একটু সবাই? 4টা ওয়ার্কিং। এই ওয়ার্কিং 4টা আমি একবার পড়বো, এরপরে তোমাদের ধরবো। প্রথম ওয়ার্কিং নাম হচ্ছে ফুললি সিকিউরড লোন অথবা ফুললি সিকিউরড ক্রেডিটর্স। 2 নাম্বারটা হচ্ছে পার্টলি সিকিউরড লোন অথবা পার্টলি সিকিউরড ক্রেডিটর্স। 3 নাম্বারটা হচ্ছে আনসিকিউরড লোন অথবা আনসিকিউরড ক্রেডিটর্স। আর 4 নাম্বারটা হচ্ছে প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স। তাহলে 4টার মধ্যে প্রথম হচ্ছে ফুললি সিকিউরড ক্রেডিটর্স বা ফুললি সিকিউরড লোন, যার বাংলা হচ্ছে পূর্ণ জামানতযুক্ত ঋণ। অর্থাৎ যে ঋণ আনবো ওই ঋণের বিপরীতে আমি সম্পূর্ণ জামানত দিব, এটাকে বলা হয় পূর্ণ জামানতযুক্ত ঋণ। আর পার্টলি সিকিউরড লোন মানে হচ্ছে আংশিক জামানতযুক্ত, অর্থাৎ যতটুকু লোন আনবো জামানতটা তার থেকে কী হবে, কম হবে। আর 3 নাম্বারটা হচ্ছে আনসিকিউরড লোন অর্থাৎ জামানতবিহীন ঋণ, অর্থাৎ যে ঋণ আনতে কোনো জামানত লাগে না। আর 4 নাম্বারটা হচ্ছে প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স মানে অগ্রাধিকার ভিত্তিতে যে সকল পাওনাদারকে টাকা পরিশোধ করা হয় সেই সমস্ত আইটেমগুলি এখানে আসবে প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্সে। প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্সে কয়েকটা নাম আছে, যেমন লায়াবিলিটি পেয়েবল ইন ফুল বা প্রিফারেবল লায়াবিলিটি বা ক্রেডিটর্স পেয়েবল ইন ফুল। 4টা কথা একই। তাহলে সর্বপ্রথম আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা কি, ফুললি সিকিউরড লোন। তাহলে বলতো দেখি ফুললি সিকিউরড লোনের ক্ষেত্রে মূল কথাটা হচ্ছে এই লোনে জামানত বেশি থাকবে নাকি ঋণ বেশি থাকবে? জামানত বেশি। জামানত বেশি। গুড। তা লেখা আছে যখন জামানতের পরিমাণ ঋণের যে কি হবে বেশি হবে তখন সেটা কি, ফুললি সিকিউরড লোন। মনে থাকবে? জি স্যার। এই ফুললি সিকিউরিটির জন্য আর কোনো কিছু মনে রাখার দরকার নাই। কি মনে রাখবেন বলেন দেখি, জামানত বেশি না ঋণ বেশি? জামানতের যে ঋণ জামানত বেশি বেশি থাকবে। হইলেই সেটা ফুললি, আর জামানত যদি কম হয় তাহলে সেটা পার্টলি। মনে থাকবে দুইটা কথা? জি স্যার। ওকে, সবাই রেসপন্স করবেন, যে রেসপন্স করবে না তাই ক্লাসটা বের করে দেওয়া হবে, মনে জানা থাকে। এরপরে তাহলে এই ফুললি সিকিউরড লোনটা আমরা ক্যালকুলেশন করব কিভাবে? প্রথমে আমরা দিব পার্টিকুলার, এরপরে অ্যামাউন্ট অফ লোন, এরপরে এস্টিমেটেড ভ্যালু অফ সিকিউরিটি। অর্থাৎ এখানে দিব আমরা জামানত আর এই ঘরে দিব হচ্ছে লোন। তো এই ফুললি সিকিউরিটির মধ্যে নর্মালি আসে মর্গেজ অন স্টক অথবা মর্গেজ অন বিল্ডিং আর লোন সিকিউরড বাই স্টক। এই দুইটা আমি এখানে উদাহরণস্বরূপ লিখছি। এর বাহিরেও আমাদের আইটেমগুলি দেখতে হবে যে তার ঋণ বেশি না জামানত বেশি। যদি ঋণ বেশি জামানত বেশি থাকে তাহলে সেটা ফুলের মধ্যে দিব, আর যদি ঋণ বেশি থাকে তাহলে সেটা কার মধ্যে আসবে, পার্টলির মধ্যে আসবে। তাহলে এখানে লোনের করে লোনের টাকা দিব, জামানতের করে জামানতের টাকা দিব। এবং মনে রাখবেন যে এই ফুললি এবং পার্টলি সিকিউরিটির ক্ষেত্রে আমাদের রিসিভার ফি বাদ দিতে হবে। রিসিভার ফি কি? রিসিভার ফি হচ্ছে
টাকা উঠানোর জন্য যে যাকে নিয়োগ করা হয়, মানে পাওনাদারের টাকা উঠাইয়ে দেওয়ার জন্য যাকে নিয়োগ করা হবে তার যে ফিটা, ওই ফিটাই হচ্ছে রিসিভার ফি। তো রিসিভার ফি হচ্ছে ফুললি এবং পার্টলির ক্ষেত্রে রেট হচ্ছে কয় পার্সেন্ট বলো দেখি? 4%. এই 4%. 4% রেটটা হচ্ছে ফিক্সড। এটা পার্টলি এবং ফুললির ক্ষেত্রে কত পার্সেন্ট বলো দেখি? 4%. 4%। আর মনে রাখবেন রিসিভার ফিটা আমরা সব সময় জামানতের টাকার উপর ধরবো, লোনের টাকার উপর রিসিভার ফি হবে না। কার উপর বলো দেখি? ভ্যালু অফ সিকিউরিটি। সিকিউরিটি তাহলে পার্টলি এবং ফুললির মধ্যে মূল তফাৎটা কি? ফুললির ক্ষেত্রে কি বেশি থাকবে জামানতের জামানতের পরিমাণ, আর পার্টলির মধ্যে? ঋণের পরিমাণ ঋণের পরিমাণ বেশি ওকে, থাকবে, তাহলে জামানতের আশা পরিমাণ করি কম এই থাকবে। দুইটা আমরা ক্লিয়ার। ওকে স্যার এবং ম্যাডামরা? জি এবং দুইটার ক্ষেত্রে রিসিভার ফি কত পার্সেন্ট বাদ দিব? 4%. ওকে, এবার আসি। রিসিভার ফি সময় একটু কথা বলা আছে। জামানতযুক্ত সম্পত্তি আদায়কৃত অর্থের উপর 4% রিসিভার ফি পাওয়ার অধিকারী হবে, আর জামানতবিহীন সম্পত্তি আদায়কৃত অর্থের উপর 10% রিসিভার ফি পাওয়ার অধিকার হবে। এই 10%ই হলো আমাদের স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সে কাজে লাগবে, আমাদের ওয়ার্কিং ক্ষেত্রে কোনো কাজে লাগবে না। তো 3 নাম্বারটা লেখা আছে আনসিকিউরড লোন, অর্থাৎ জামানতবিহীন ঋণ। যে সকল ঋণের বিপরীতে কোনো জামানত নেই তাকে বলা হয় কি বলো দেখি? আনসিকিউরড লোন। আনসিকিউরড লোন। তাহলে জামানত যদি বেশি হয় তাহলে সেটা ফুললি, জামানত কম হলে সেটা কি? পার্টলি। আর জামানত যদি না থাকে তাহলে সেটা কি? আনসিকিউরড লোন, আনসিকিউরড। জামানতবিহীন এই ঋণ। আনসিকিউরড লোনের এখানে 4টা উদাহরণ দিয়েছি, 4টা উদাহরণ তোমাদের কনকনা ভাবে মনে রাখতে হবে। কি কি? আনসিকিউরড ক্রেডিটর্স, বিলস পেয়েবল, রিমেনিং ওয়েজেস আদার দেন পেয়েবল ইন ফুল, বিল ডিসকাউন্ট। এখানে 4টা দিছি। আরও কোনো আইটেম দেখে আমরা যদি মনে করি, যদি বোঝা যায় যে এই ঋণ নেওয়ার জন্য কোনো জামানত লাগে নাই, তাহলে সেটা অবশ্যই আনসিকিউরড লোনের মধ্যে আসবে। আনসিকিউরড লোনের দাগ নিয়ম প্রথম হলো পার্টিকুলার গ্রস অ্যামাউন্ট অফ লোন এক্সপেক্টেড টু র্যাঙ্ক। 4 নাম্বারটা হচ্ছে প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স, অর্থাৎ অগ্রাধিকারযুক্ত পাওনাদার। লেখা আছে যে সকল ঋণ বা দায় অগ্রাধিকার ভিত্তিতে পরিশোধ করতে হয় তাকে বলা হয় প্রিফারেন্সিয়াল কি ক্রেডিটর্স। অর্থাৎ এই সমস্ত পাওনাদারের টাকাকে প্রতিষ্ঠান লাভ হলে দিতে হবে, লস হলেও কি এই টাকাগুলি দিতে হবে। তো এরকম পক্ষগুলি কি কি? যেমন প্রথমটা এখানে 2টা স্টেপ আমি ভাগ করছি। প্রথম স্টেপটা হচ্ছে লেখা আছে অল ডেট টু গভর্নমেন্ট, অর্থাৎ সরকারের কাছে আমরা যেগুলা দেই কি কি? ইনকাম ট্যাক্স, সুপার ট্যাক্স, ল্যান্ড রেভিনিউ এবং রেটস অ্যান্ড ট্যাক্স, ইলেকট্রিসিটি এবং কি ওয়াশ বিল। এই কয়েকটা হচ্ছে সরকারের কাছে সরকারকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে পরিশোধ করি। আর 2 নম্বর লেখা আছে ডেপ্ট ডিউ টু লোকাল অথরিটি, অর্থাৎ স্থায়ী কর্তৃপক্ষ নিকট আমরা কি দেই অগ্রাধিকার ভিত্তিতে। প্রথম লেখা আছে মিউনিসিপাল ট্যাক্স মানে কি? পৌর মূল্য। 2 নাম্বারটা হচ্ছে ট্রেড লাইসেন্স, ব্যবসা প্রতিষ্ঠান করার জন্য একটা ট্রেড লাইসেন্স লাগে, সেই ট্রেড লাইসেন্স। আর ওয়েজেস অফ 2 এমপ্লয়, মনে রাখবেন প্রত্যেকটা এমপ্লয়ের মাথা প্রতি 2000 টাকা করে। ঠিক আছে, যদি 10 জন এমপ্লয় থাকে তাহলে 2000 ইন্টু 10, যদি 5 জন থাকে তাহলে 2000 ইন্টু 5 হবে। তার মানে 2000 ফিক্সড স্যার। 2000 টাকা হচ্ছে ফিক্সড। 1997 সালে দেউলিয়া আইনের 75 ধারা অনুযায়ী জনপ্রতি 2000 টাকা। ঠিক আছে, ওকে স্যার। তাহলে আমরা 4টা ওয়ার্কিং বললাম। প্রথমেই ফুললি, জামানত কম না বেশি বলেন তো দেখি? বেশি। বেশি। জামানত পার্টলি বেশি। পার্টলি জামানত কম। কম। জামানত নাই কিসে? আনসিকিউরড আনসিকিউরড লোন। লোন। আর যে সকল ঋণ বা দায় অগ্রাধিকার ভিত্তিতে পরিশোধ করতে হয় সেগুলো কি? প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স। প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্সের নর্মালি স্থায়ী মানে সরকারের নিকট যেগুলো থাকে এবং কি লোকাল অথরিটি মানে স্থায়ী কর্তৃপক্ষের নিকট যেগুলো থাকে। এই আইটেমগুলি পড়লে আশা করি প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স আর কোনো সমস্যা হবে না। আর এখানে একটা কথা বলা আছে, একটা নোট দেওয়া আছে। 1997 সালে দেউলিয়া আইনের 75 ধারা অনুযায়ী মজুরি ও বেতন জনপ্রতি 2000 টাকা ও সর্বোচ্চ 6 মাসের বেতন বা মজুরি, এই দুইয়ের মধ্যে যেটি কম সেটি হচ্ছে প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্সের মধ্যে আসবে। অবশিষ্ট টাকাটুকু আনসিকিউরড লোনের মধ্যে আসবে। তাহলে কথাটা কি দাঁড়াইলো? জনপ্রতি কত টাকা বলো দেখি? 2000 টাকা। 2000 টাকা।
তাহলে মনে করো কোনো অঙ্কের মধ্যে এমপ্লয়ি টাকা দিয়ে আছে 2500 টাকা, ঠিক আছে? কত টাকা দিয়ে আছে বলো দেখি? 25। এই 2500 মধ্যে 2000 টাকা জন প্রতি এর চলে যাবে কোথায়? প্রিফারেন্সিয়াল ক্রেডিটরসে। আর অতিরিক্ত কত টাকা বলো দেখি? 500 টাকা। ওই 500 টাকা আসবে হচ্ছে আনসিকিউরড ক্রেডিটরসের মধ্যে। মনে থাকবে? তার মানে 2000 টাকা পর্যন্ত হচ্ছে প্রিফারেন্সিয়াল ক্রেডিটর। 2000 টাকা যদি বেশি হয় অতিরিক্ত টাকাটুকু কিসে যাবে বলো দেখি? আনসিকিউরড Secured creditors. ক্লিয়ার? আমরা সবাই এটা ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। ওকে, এবার আসি। তাহলে আমাদের 4 নাম্বার ওয়ার্কিং শেষ, 4টা ওয়ার্কিং শেষ। এখন আমাদের রিকোয়ারমেন্ট স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সের শখটা হচ্ছে প্রথমে লিখব নেম অফ কোম্পানি, স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এবং দাগ হবে 6টা। এই পাশে হলো গ্রস লায়াবিলিটি, তারপরে লায়াবিলিটি এক্সপেক্টেড টু র্যাঙ্ক, এই পাশে হচ্ছে অ্যাসেট, বুক ভ্যালু, এক্সপেক্টেড টু প্রডিউস। তাহলে এই 6টা ঘর। এই 6টা ঘরের মধ্যে দায় পাশে আমাদের যে আইটেমগুলো আসবে এই সম্পূর্ণ পার্টটুকু হচ্ছে আমরা যে 4টা ওয়ার্কিং করলাম ওই 4টা ওয়ার্কিং। আমরা কয়টা ওয়ার্কিং শিখলাম এইমাত্র? 4টা। এই 4টা কি কি শিখলি? কি শিখছি? ফুললি সিকিউরড, পার্টলি সিকিউরড, প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস এবং কি আনসিকিউরড। আনসিকিউরড লোন। ওকে, ঠিক আছে। এখন কোনটার কি কাজ সেটা আমাদের এখানে লেখা আছে। ফুললি সিকিউরডের ক্ষেত্রে ভ্যালু অফ সিকিউরিটি থেকে আমরা ফুললি সিকিউরড লোন থেকে ভ্যালু অফ সিকিউরিটি বাদ দিয়ে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে সারপ্লাস অ্যাজ পার কোয়ান্টা। সারপ্লাস অ্যাজ পার কোয়ান্টা মানে বিপরীত পাশে এটা আমরা কি করব? সারপ্লাস মানে যোগ করব। তাহলে এখানে যে টাকাটা এই টাকাটা আমরা এই পাশে এসে কি করছি? যোগ করছি। তাহলে মনে রাখবেন ফুললি সিকিউরড লোন এই ক্ষেত্রে আমাদের সারপ্লাসটুকু বিপরীত পাশে কি হবে? যোগ হবে না বিয়োগ হবে? যোগ হবে। যোগ হবে। আর প্রিফারেন্সিয়াল ক্রেডিটরসের ক্ষেত্রে এখানেও আমাদের যে টাকাটা ওটা কি ডিডাক্টেড অ্যাজ পার কোয়ান্টা। ডিডাক্টেড মানে বিয়োগ করতে হবে। তাহলে বিপরীত পাশে কি এটা বিয়োগ করবে? লেখা আছে লেস ডিডাক্টেড অ্যাজ পার কি কোয়ান্টা। আর পার্টলি সিকিউরিটি ক্ষেত্রে যা নামবে বিয়োগ করে তাই দিয়ে দিব, আনসিকিউরিটি ক্ষেত্রে যে যারটা তাহলে দিয়ে দেবো। শুধু অতিরিক্ত কাজ হচ্ছে ফুললি এবং কি প্রিফারেন্সিয়াল। তাহলে ফুলের ক্ষেত্রে কি সারপ্লাস অ্যাজ পার কোয়ান্টা হয় না ডিডাক্টেড অ্যাজ পার কোয়ান্টা হয়? সারপ্লাস অ্যাজ পার কোয়ান্টা। আর ডিডাক্টেড অ্যাজ পার কোয়ান্টা কিসের ক্ষেত্রে হয়? প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস। প্রিফারেন্স ক্রেডিটরস বা প্রিফারেন্স কি লোন। তাহলে দায় পাশের কাজ আমাদের শেষ। তাহলে মনে রাখবেন ওয়ার্কিংয়ের যে 4টা কাজ ওই 4টাই আসবে কোন পাশে বলো দেখি? দায় পাশে। এবার সম্পদ পাশে আমরা আসবো। সম্পদ পাশে ওই পাশে যেহেতু 4টা আইটেম করছে এই সম্পদ পাশে আমাদের কয়টা আইটেম আসবে? 4টা। কয়টা বলেন তো দেখি? 4টা। 4টা। প্রথমটা হচ্ছে আনসিকিউরড কি অ্যাসেটস, অর্থাৎ যে সম্পত্তির কোনো জামানত দেওয়া হয় নাই সেটা হচ্ছে আনসিকিউরড অ্যাসেটস। 2 নাম্বারটা হচ্ছে বুক ডেপস। এই বুক ডেপসের আইটেম হচ্ছে 3টা, একটা গুড, একটা ডাউটফুল আর একটা কি ব্যাড। গুড মানে হচ্ছে এই টাকাটা দেনাদার কাছ থেকে আদায় করতে পারবো। ডাউটফুল মানে হচ্ছে কিছু আদায় করতে পারবো আর কিছু আদায় করতে পারবো না। আর ব্যাড মানে এখান থেকে 1 টাকা আদায় করতে পারবো না। ঠিক আছে? তাহলে গুড, ডাউটফুল এবং কি ব্যাড। তাহলে বুক ডেপ্টের কয়টা পজিশন বলো দেখি? 3টা। 3টা। 3 নাম্বারটা আইটেম হচ্ছে বিল রিসিভেবল। কি রিসিভেবল বলেন দেখি? বিলস রিসিভেবল। এই বিল রিসিভেবল সাথে আমাদের অতিরিক্ত 3টা কাজ করব। রিসিভার ফি এই সম্পদ পাশে বাদ দিব 10% আর ফুল এবং পার্টলি ক্ষেত্রে কত পার্সেন্ট? 4%। 4%। 4%. ওকে, তাহলে রিসিভার ফি এরপরে এই সারপ্লাসটা এই পাশে যোগ করব, এই ডিডাক্টেড এই পাশে কি করব? বিয়োগ করব। বিয়োগ করব। আর 4 নম্বর আইটেমে দিব ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট, অর্থাৎ এই সম্পদ এবং দায় পাশে যেটুকু কম পড়বে ওই কমটুকুর নামই হচ্ছে ডিফিসিয়েন্সি কি অ্যাকাউন্ট। ক্লিয়ার? জি স্যার। তাহলে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এ সম্পদ পাশে যাবে 4টা জিনিস, দায় পাশে আসবে 4টা। আমাকে একজন বলেন তো দেখি, একজন সম্পদ পাশ বলুন আর একজন দায় পাশ বলুন। প্রথমে সম্পদ পাশ বলেন। আনসিকিউরড অ্যাসেটসে 3টা যাবে, ক্যাশ ইন হ্যান্ড, এট ব্যাংক, স্টক আর মেশিনারি। আর বুকস ডেপ্টে 3টা, গুড, ডাউটফুল আর ডেপ্ট। বিলস রিসিভেবলে যাবে বিল রিসিভেবল 3টা। নামে থাকবে। বিল রিসিভেবল পরে আমরা দিব হ্যাঁ। 3টা। রিসিভার ফি কত 3টা। পার্সেন্ট? 10%। আর
আর হচ্ছে সারপ্লাস অ্যাজ পার কোনটা যোগ করব, আর ডিডাক্ট অ্যাজ পার কোনটা বিয়োগ করব। আর ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট হচ্ছে যেটা কম পড়বে তার নাম হিসাবে হ্যাঁ, সম্পদ ডিফিসিয়েন্সি এবং অ্যাকাউন্ট দায়ের মধ্যে দিব। যেটা কম সেটা হলো ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট। ওকে, আরেকজন বলেন তো দেখি, দায় পাশে যে চারটা আইটেম বলেন তো দেখি। তাহলে ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টের আমাদের ডেবিট পাশে চারটা আর ক্রেডিট পাশে কয়টা? চারটা। আমি আবার বলতেছি, ডেবিট পাশে কি কি আসবে? ক্যাপিটাল, নেট প্রফিট, প্রফিট ফ্রম আদার সোর্স আর ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট। আর ক্রেডিট পাশে আসবে চারটা, প্রফিটের বিপরীত হচ্ছে ড্রয়িং, নেট প্রফিটের বিপরীত হচ্ছে নেট লস, প্রফিট ফ্রম আদার সোর্সের বিপরীত হচ্ছে লস ফ্রম আদার সোর্স, আর ডিফিসিয়েন্সি বিপরীত কি বলো দেখি? রিসিভার্স ফিস এই রিসিভার ফিটা টোটাল কয়টা ক্ষেত্রে আমরা পাবো? স্যার তিনটা। খেয়াল নেই যে। পার্টলি, ফুললি, আরটা কি সম্পদের উপর। পার্টলি এবং ফুললির ক্ষেত্রে কত পার্সেন্ট? 4%, আর সম্পদের উপর কত পার্সেন্ট? 10%। 10%। তাহলে এই ছিল হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের বেসিক কথা। তাহলে এইটুকু কথা যদি ভালোভাবে মাথায় রাখতে পারি, আর বাদ বাকি হলো অঙ্কের টেপ প্র্যাকটিস করতে হবে। আশা করি এই চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে যাবে। তাহলে এই চ্যাপ্টারের পুরো আইটেমটা আমরা আরেকবার একটু রিভিশন দিব, এরপর আমরা অঙ্কে চলে যাব। শুরুতে এই চ্যাপ্টার অঙ্ক করার জন্য আমাদের টোটাল কয়টা ওয়ার্কিং করতে হবে? 4টা স্যার। 4টা। প্রথম হলো ফুললি সিকিউরড। ফুললি সিকিউরড ক্ষেত্রে আমরা কীভাবে চিনব যেটা ফুললি? জামানত বেশি থাকবে। আর জামানত যদি কম থাকে তাহলে সেটা কি হবে? পার্টলি সিকিউরড। আর উভয় পক্ষে রিসিভার ফি কত পার্সেন্ট বাদ দিব আমরা? 4%। 4% বাদ দিব। ওকে। আনসিকিউরড লোনের ক্ষেত্রে আমরা চিনব কিভাবে এটা আনসিকিউরড লোন? এটা জামানতবিহীন স্যার। জামানত মানে যে ঋণের ঋণের বিপরীতে কোনো জামানত লাগে না। আইটেমগুলি কি কি হ্যাঁ। একটু বলো তো দেখি। Unsecured creditors, bills payable, remaining wages other than payable in full, bills discount. গুড। এই যে রিমেনিং ওয়েজেস আদার দেন পেয়েবল ইন ফুল, এইটুকু মানে কি? আমরা প্রিফারেন্সিয়ার ক্ষেত্রে জন প্রতি জানি এমপ্লয়ি ক্ষেত্রে কত টাকা দিতাম? 2000 টাকা। আর 2000 টাকা অতিরিক্ত যেটা সেটাই হচ্ছে যে লেখা আছে রিমেনিং ওয়েজেস। তাহলে 2500-র মধ্যে 2000 আসবে হলো প্রিফারেন্সিয়ার, আর অতিরিক্ত কত টাকা থাকে? 500। এই 500 টাকা আসবে রিমেনিং ওয়েজেস। ক্লিয়ার? জি স্যার। আর প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্সের মধ্যে আমাদের দুইটা আইটেম, দুই দিক দিয়ে, একটা হলো গভর্নমেন্টের কাছে, আর একটা কি লোকাল অথরিটির কাছে। তাহলে গভর্নমেন্টের মধ্যে কি কি? ইনকাম ট্যাক্স, রেভিনিউ আর ট্যাক্স। ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স, সুপার ট্যাক্স, ল্যান্ড সুপার ট্যাক্স, রেভিনিউ, ল্যান্ড রেন্ট অ্যান্ড ট্যাক্স, রেভিনিউ, রেটস ইলেকট্রিসিটি অ্যান্ড এন্ড ট্যাক্স, কি ইলেকট্রিসিটি, ওয়াশ। হ্যাঁ, ওয়াশ বিল। ওকে, ওয়াশ মানে ওয়াশার বিল কি। হ্যাঁ। আর লোকাল অথরিটির মধ্যে মিউনিসিপ্যাল ট্যাক্স, ট্রেড লাইসেন্স আর ওয়েজেস। ওয়েজেসের ক্ষেত্রে আমাদের কত টাকা জনপ্রতি? 2000 টাকা। 2000 টাকা। ওকে, এরপর হলো স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সের ক্ষেত্রে দায় দিকে 4টা আর সম্পদ দিকে 4টা। দায় দিকে 4টা হলো আমরা যে 4টা ওয়ার্কিং করলাম, ফুললি, পার্টলি, আনসিকিউরড এবং কি প্রিফারেন্সিয়াল, এই 4টা। আর সম্পদ দিকে 4টা, আনসিকিউরড অ্যাসেট, বুক ডেপস, বিল রিসিভড এবং কি। ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট। আমি কিন্তু এই 4টা ধরবো যখন করব। এবার ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টে ডেবিট পাশে আছে 4টা জিনিস, কি কি বলো তো দেখি। ক্যাপিটাল, নেট প্রফিট, প্রফিট ফ্রম আদার সোর্স, ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট। আর ক্রেডিট পাশে আমাদের 4টা। ড্রয়িং, নেট লস, লস ফ্রম আদার সোর্স, রিসিভার ফিস। গুড। তাহলে এইটুকু আলোচনা জানলে আমাদের কাজ শেষ। এখানে কিছু গুরুত্বপূর্ণ কয়েকটা নোট দিয়ে আছে, এই নোটটা আমরা একটু পড়বো, এরপর অঙ্ক শুরু করব, কারণ নোট না পড়ে অঙ্ক শুরু করা বোকামি হবে। প্রথম নোটটা দেখেন, লেখা আছে প্রশ্নে যদি ক্রেডিটর্স ফর রেন্ট অ্যান্ড ট্যাক্সেস এক্সেপ্টটা ব্র্যাকেটে 3000 টাকা প্রিফারেন্সিয়ার, ব্র্যাকেটে বাইরে লেখা থাকবে 3500 থাকে, তাহলে এর কাজ হচ্ছে দুইটা। এর কাজ কয়টা বলো দেখি। দুইটা। প্রথমবার ক্রেডিটর্স ফর রেন্ট অ্যান্ড ট্যাক্সেস এক্সেপ্টটা নামে আনসিকিউরড লোনের মধ্যে অতিরিক্ত কত টাকা আছে বলো দেখি। 500 টাকা। মানে মোট 3500 টাকার মধ্যে বলছে প্রিফারেন্সিয়ারে দিতে হবে 3000 টাকা, তাহলে অতিরিক্ত কত? 500। এই 500 টাকা তাহলে দিব হচ্ছে আনসিকিউরড লোনের মধ্যে।
আর এই 3000 টাকা দিব হচ্ছে প্রিফারেন্সিয়াল ক্রেডিটরসের মধ্যে। ঠিক আছে? জি স্যার। অ্যান্ড ব্র্যাকেটে যদি এরকম লেখা থাকে 4000 টাকা প্রিফারেন্সিয়াল, ব্র্যাকেটের বাইরে যদি লেখা থাকে 5000 টাকা, তাহলে আনসিকিউরিটির মধ্যে কত যাবে? 2000 টাকা। আনসিকিউরিটির মধ্যে যাবে 1000, 4000 5000 বলছে, 1000 ও টাকা 4000 প্রিফারেন্সিয়ালের মধ্যে ওকে 4000। স্যার, হ্যাঁ। ঠিক আছে? জি স্যার। ওকে, এটা কিন্তু মনে রাখেন, এই যে 3000 টাকা প্রিফারেন্সিয়ালের কথা বলছে, যত টাকা প্রিফারেন্স থাকবে সেটা প্রিফারেন্সিয়াল, আর বাদ বাকি টাকা কিসে যাবে? আনসিকিউরিটির মধ্যে যাবে। ক্লিয়ার? আনসিকিউরড লোনে। জি স্যার। এবার 2 নাম্বার নোটটা লেখা আছে, প্রশ্নে যদি লায়াবিলিটি অন বিল ডিসকাউন্টেড, লায়াবিলিটি অন বিল ডিসকাউন্টেড ব্র্যাকেটে এক্সপেক্টেড টু র্যাঙ্ক 3000 টাকা এবং ব্র্যাকেটের পরে যদি থাকবে 7000 টাকা থাকে, তাহলে এর কাজও মোট কয়বার? 2 বার। তাহলে মনে রাখবেন, সবসময় মনে রাখবেন, এক্সপেক্টেড টু র্যাঙ্কের যে মান থাকবে, এক্সপেক্টেড টু র্যাঙ্কের যে মান থাকবে, এই মানটা এক জায়গায় আসবে আর বাদ বাকি টাকা আরেক জায়গায় আসবে। তো লেখা আছে এর কাজ দুইটা। প্রথমবার লায়াবিলিটি অন বিল ডিসকাউন্ট নামে আনসিকিউরড লোনের মধ্যে আসবে। এক্সপেক্টেড টু র্যাঙ্ক যা থাকবে এই টাকাটাই আমাদের 2 জায়গায় আসবে। আর এই যে 7000 টাকা দিয়ে আছে, এই 7000 টাকার কোনো কাজ নাই। এই 7000 টাকার মধ্যে এক্সপেক্টেড টু র্যাঙ্ক মানে সর্বোচ্চ আমি কত নিতে পারবো? 3000 টাকা নিতে পারবো। 3000 তারপরে টাকা। এই 3000 টাকা আসবে কয় জায়গায়? 2 জায়গায়। 2 প্রথমবার জায়গায়। লায়াবিলিটি অন বিল ডিসকাউন্ট নামে আনসিকিউরড লোনের মধ্যে দিব। দ্বিতীয়বার ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টে ক্রেডিট দিকে লস অন সেলস অফ বিল ডিসকাউন্ট নামে 3000 টাকা দিব। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে এটা মনে রাখেন, এক্সপেক্টেড টু র্যাঙ্ক যা এই টাকাটাই আসবে। 3 নম্বর লেখা আছে সমন্বয়ে যদি রিয়ালাইজেশন এক্সপেন্স থাকে, তাহলে তার কাজ দুইটা। কয়টা? 2টা। প্রথমবার স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সে সম্পদ পাশে যাবে। দ্বিতীয়বার ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টে কোন দিকে যাবে? লস। লস লসের মানে দিকে। ডেবিট দিক না ক্রেডিট দিক? ক্রেডিট দিক। ক্রেডিট দিক। গুড। তাহলে রিয়ালাইজেশন এক্সপেন্স আমরা পাইলাম। 4 নম্বর বলছে সমন্বয়ে যদি জুয়েলারি থাকে, তাহলে তার কাজ দুইটা। কয়টা কাজ? 2টা। প্রথমবার স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সে সম্পদ পাশে যাবে। দ্বিতীয়বার ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টে কোন দিকে যাবে? প্রফিট দিকে। প্রফিট দিকে। তাহলে রিয়ালাইজেশন এক্সপেন্স ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টে সম্পদ, আর ডিফিসিয়েন্সি কোন দিকে? লসের দিকে। আর জুয়েলারিটা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সের সম্পদ দিকে, আর ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টে কোন দিকে? প্রফিট দিকে। প্রফিট মানে ডেবিট না ক্রেডিট? ডেবিট। ডেবিট। গুড। আর এরপরে বলছে যে প্রশ্নে লাইফ পলিসি উইথ স্যালেন্ডার ভ্যালু যদি থাকে, তাহলে তার কাজ কয়টা? 2টা। প্রথমে ফুললি বা পার্টলি এর ওয়ার্কিংয়ের মধ্যে আসবে। এখন ফুললির মধ্যে আসবে না পার্টলির মধ্যে আসবে, সেটা কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। যদি জামানত বেশি থাকে তাহলে ফুললি, জামানত কম থাকলে কি? পার্টলি। ক্লিয়ার? পার্টলি। এবং জি স্যার। দ্বিতীয়বার আসবে ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টে কোন দিকে? প্রফিটেড। প্রফিট দিকে। ঠিক আছে? ওকে, তাহলে এই যে জি স্যার। অতিরিক্ত যে 5টা নোট পড়াইলাম, মনে রাখবেন এই 5টা নোট মানে এক একটা নোট 1000 পাওয়ারে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। ঠিক আছে? যেটা খাইলে 7 দিনে কোর্স কমপ্লিট। তাহলে এই 5টা রুলস আপনাকে 100% টিটিএম করতে হবে, মনে রাখতে হবেই। যদি মনে না রাখে তাহলে টিটিএম করে ফেলাইবেন। তাহলে 5টা রুলস। আর এই রিসিভার ফি এই শিডিউলটা আমরা পরে দেখাবো, যখন লাগবে তখন দেখাবো। এখন আপাতত এটা আমাদের লাগতেছে না। তাহলে এখানে টোটাল অতিরিক্ত কয়টা নোট পড়াইলাম বলো দেখি? 6টা। 5টা। 5টা পড়ালাম। এই 5টা আমি আগামী ক্লাসে ধরবো। এই 5টা যদি পারেন তাহলে মনে করবেন যে হ্যাঁ, আপনার এই চ্যাপ্টারের সমন্বয়ের 80% সমন্বয় আপনার শেষ। এটা মনে রাখতে হবে যদি 5টা একবার মুখস্থ পারেন। তো আসেন তাহলে আমরা একটা অঙ্ক শুরু করি। আমরা আজকে যে অঙ্কটা করব সেটা হচ্ছে প্রবলেম 1 নাম্বার প্রশ্নটা, যেটা 2020 সালে অ্যাকাউন্টিং আসছিল। প্রশ্নে বলছে যে মিস্টার চৌধুরী ইজ ইনসলভেন্সি অ্যান্ড সাপ্লাই ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অ্যাজ অফ 31 ডিসেম্বর 2020। তাহলে ইনসলভেন্সি মানে হচ্ছে দেউলিয়া। এখন দেউলিয়া কারে কয় জানেন? সম্পদের থেকে যার দায় বেশি তাকে বলা হয় কি? দেউলিয়া। দেউলিয়া। তো এখানে আমাদের কয়েকটা আইটেম দিয়ে আছে। এর মধ্যে প্রথম যে আইটেমটা সেটা লেখা আছে অ্যাকাউন্টস পেয়েবল অফ হুইচ টাকা 2 লাখ ওয়াজ সিকিউরড এগেনস্ট কি? ইনভেন্টরি। তো টোটাল অ্যাকাউন্টস টাকা দিয়ে আছে 7,25,000। এই 7,25,000-এর মধ্যে 2 লক্ষ টাকা আনছে ইনভেন্টরি বন্ধক দিয়া। ইনভেন্টরি জামানত দিয়ে কত টাকা আনছে বলো দেখি? 2 লাখ টাকা। 2 লাখ টাকা।
তাহলে আমরা দেখব যে এটা ফুলের মধ্যে পড়ছে নাকি পার্টলির মধ্যে পড়ছে, সেটা আমরা পরে দেখব না। এখন আপাতত জানেন যে অ্যাকাউন্টস পেয়েবলের এই 7,25,000 মধ্যে 2 লক্ষ টাকা আছে কি হিসেবে জামানত রেখা, কাকে জামানত রেখা বলো দেখি? ইনভেন্টরি। ইনভেন্টরি। মনে রাখেন ব্যাংক লোন লেখা আছে সিক্রেট বাই এ লোন অন বিল্ডিং, অর্থাৎ ব্যাংক লোন আনছে 2,25,000 কি বন্ধক রেখে আনছে? বিল্ডিং। বিল্ডিং। বিল্ডিং নিচে আছে, যখন পড়াবো তখন বুঝে দিব না। আনপেড স্যালারি টু এমপ্লয় 1 মান্থ, তাহলে 1 মাসের জন্য কত টাকা বলো দেখি? 6,000 টাকা। তাহলে 1 মাসের জন্য 6,000 টাকা দিয়েছে আনপেইড স্যালারি টু এমপ্লয়। ইনকাম ট্যাক্স অ্যান্ড প্রপার্টি ট্যাক্স, ইনকাম ট্যাক্স অ্যান্ড প্রপার্টি ট্যাক্স দিয়ে আছে 1500 টাকা। ইনকাম ট্যাক্স অ্যান্ড প্রপার্টি ট্যাক্স এগুলো অগ্রাধিকার ভিত্তিতে কি করতে হয় বলো দেখি? পরিশোধ করতে হয়। তাহলে এই কি আনসিকিউরিটির মধ্যে যাবে না প্রিফারেন্সিয়াল মধ্যে যাবে? প্রিফারেন্সিয়াল। ক্যাশ ইন হ্যান্ড এটা আসবে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সে কোন দিকে? সম্পদ দিকে না দায় দিকে? সম্পদ দিকে। ফার্নিচারও সম্পদ দিকে, কিন্তু ফার্নিচারের ক্ষেত্রে কথা লেখা আছে ফার্নিচারের ভ্যালু হচ্ছে 80,000 টাকা, এটা বুক ভ্যালু। আর ব্র্যাকেটে লেখা আছে এক্সপেক্টেড টু রিয়ালাইজ, মানে আদায় করা পারবো হচ্ছে 45,000 টাকা। আমরা সবসময় রিয়ালাইজ ভ্যালুর সাথে জামানতের কম্পেয়ার করব, যে রিয়ালাইজ ভ্যালু অপেক্ষা জামানত কম আছে না বেশি আছে, ওই অনুযায়ী ফুললি অথবা পার্টলি হবে। তো ফার্নিচার জামানত রেখে কোনো ঋণ আনে নাই, এখানে নাই, এই জন্য ফার্নিচারটা আমরা দিব আনসিকিউরড অ্যাসেটে। কোথায় দিব বলো দেখি? আনসিকিউরড আনসিকিউরড অ্যাসেট। অ্যাসেট। আনসিকিউরড অ্যাসেট মানে কি? যে সম্পত্তি জামানত দেওয়া হয় নাই। না। এবার ইনভেন্টরি, ইনভেন্টরি 6 লাখ টাকা, ব্র্যাকেটে লেখা আছে এক্সপেক্টেড টু রিয়ালাইজ 50%, অর্থাৎ রিয়ালাইজ ভ্যালু 50%, মানে 6 লাখের 50% মানে 3 লাখ। 3 লাখ। ইনভেন্টরি বুক ভ্যালু হচ্ছে 6 লাখ, বাট রিয়ালাইজ ভ্যালু কত টাকা বলো দেখি? 3 লাখ। আর ইনভেন্টরি কিন্তু বন্ধক একটা ঋণ আনাইছে, বলো তো কোনটা? অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ক্ষেত্রে ঋণ ছিল 2 লাখ টাকা, যা বন্ধক দিছি 3 লাখ টাকা। তাহলে জামানত কম না বেশি? কম। জামানত কম কেমন হইলো? ঋণ স্যার, 2 লাখ টাকা, আরেকবার। জামানত দিছে হচ্ছে 3 লাখ। হ্যাঁ, জামানত বেশি, ঋণ কম। জামানত বেশি। ঋণ নিয়ে চিন্তা করতে এখানে জামানত কম না বেশি নিয়ে চিন্তা করবা, দুইটা একসাথে মনে রাখলে ঝামেলা হইব। জামানত বেশি জামানত মানে বেশি। ফুডলি, জামানত কম মানে কি? পার্টলি। ঠিক আছে? পার্টলি। ওকে, এবার বিল্ডিং আসি। বিল্ডিং এর বুক ভ্যালু দিয়ে আছে 2 লাখ টাকা, আর ব্র্যাকেটে লেখা আছে রিয়ালাইজ ভ্যালু হচ্ছে 1.5 লাখ টাকা। তাহলে 1.5 লাখ টাকা রিয়ালাইজ ভ্যালু। তাহলে বিল্ডিং জামানত দিয়ে আমরা ঋণ আছি, কিন্তু কোনটা বলো দেখি? ব্যাংক লোন। তাহলে ব্যাংক লোন লোন। আছে 2.5 লাখ, 2,25,000, যা ঋণ জামানত দিছি কত টাকা বলো দেখি? 1.5 লাখ। 1.5 লাখ টাকা। তাহলে জামানত কম না বেশি? কম। কম, তার মানে পার্টলির মধ্যে। ঠিক আছে? জি স্যার। এবার লেখা আছে অ্যাকাউন্টস পেয়েবল এক্সপেক্টেড টু রিয়ালাইজ 50%। অ্যাকাউন্টস অ্যাকাউন্ট পেয়েবল রিসিভেবল। 2 লাখ, অ্যাকাউন্ট রিসিভেবল 2 অ্যাকাউন্ট লক্ষ রিসিভেবল। 22,000 মধ্যে 50% রিয়ালাইজ, মানে 50% আদায় করার পরও বাদ বাকি 50% আদায় করতে পারবো না। নোট রিসিভেবলের মধ্যে 67,000 টাকার মধ্যে বলছে 40% রিয়ালাইজ, তাহলে আদায় করা পাবো 40%, আর বাদ বাকিটুকু আদায় করতে পারবো না। লোন ফ্রম হিজ ওয়াইফ 1 লাখ টাকা, বোর কাছ থেকে ঋণ নিলে কোনো জামানত লাগে? না স্যার। নাই। তাহলে এটা কি প্রিফারেন্সিয়াল মধ্যে যাবে নাকি Unsecured আনসিকিউরিটির loan। মধ্যে যাবে? আনসিকিউরড লোন। আনসিকিউরিড লোন। বিল ডিসকাউন্ট, বিল ডিসকাউন্ট সরাসরি আমরা পড়ছি আনসিকিউরিড লোনের মধ্যে পড়ছি। 90,000 টাকা কত পার্সেন্ট ব্যাট বলো দেখি? 40%। তাহলে রিয়ালাইজ কত পার্সেন্ট? 60%। 60%। গুড। তাহলে আমাদের সবগুলো আইটেম পড়া শেষ। নিচে বলা আছে যে মিস্টার চৌধুরী স্টার্টেড বিজনেস 5 ইয়ার এগো উইথ এ ক্যাপিটাল 1 লাখ টাকা। তাহলে ক্যাপিটাল ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টে কোন দিকে যায়? ক্রেডিট দিকে। না, ক্যাপিটাল ডেবিট দিকে। ক্যাপিটাল প্রফিট ডেবিট প্রফিট দিকে, জি আমাদের সব স্যার। ডেবিট দিকে। হ্যাঁ। ডিউরিং 5 ইয়ার হিজ বিজনেস আর্নড এ প্রফিট 50,500 টাকা। তাহলে প্রফিট কোন দিকে যাবে? ডেবিট দিকে। আর উইথড্রু দিয়ে আছে 10,000 টাকা পার ইয়ার, তাহলে ড্রয়িং কোন দিকে যায়? ক্রেডিট দিকে, পার ইয়ার। ক্রেডিট দিকে। কত বছর আগের অঙ্ক? 5 বছর। তাহলে এক এক বছর 5 10,000 বছর। যদি হয় তাহলে 5 বছর কত হবে? 50,000। 50,000। বলছে পার্সোনাল ফর ইস এক্সপেন্স, মানে উত্তোলনটা করছে তার ব্যক্তিগত খরচের জন্য। এখন প্রশ্ন বলছে প্রিপেয়ার দ্য স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স অ্যান্ড ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট অফ মিস্টার কে চৌধুরী। তাহলে মিস্টার চৌধুরীর জন্য স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স করতে এবং ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট করতে বলছে। তাহলে এই দুইটা করার জন্য আমাদের কয়টা ওয়ার্কিং করতে হবে? 4টা। 4টা। আসেন আমরা একটা একটা ওয়ার্কিং করব। তাহলে দেখেন তো সলিউশন পিডিএফটা কি পাইতেছেন কিনা? জি স্যার। তো আমরা প্রথমে ফুললির জন্য করব।
তো ফুলের মধ্যে এখানে অ্যাকাউন্টস পেবল বাবদ আমাদের কত টাকা ছিল লোন? 2 লাখ। এটা কি আমরা দিছি? ইনভেন্টরি। এখন ইনভেন্টরি রিয়ালাইজ হলো জন্য কত বের করছিলাম? 3 লাখ। তাহলে ঋণ 2 লাখ, জামানত 3 লাখ। ফুললি না পার্টলি? ফুললি। তাহলে লেখা আছে ফুললি সিকিউরড এগেনস্ট ইনভেন্টরি। অ্যামাউন্ট অফ লোনের ক্ষেত্রে 2 লাখ টাকা লোন, ভ্যালু অফ সিকিউরিটি মানে জামানত দিছি কত টাকা? 3 লাখ টাকা। 3 লাখ। তাহলে একটাই ছিল আমাদের। এখান থেকে আমরা ফুললির ক্ষেত্রে কত পার্সেন্ট রিসিভার ফি বাদ দেই? 4%। 3 লাখের 4% 12,000 টাকা। তাহলে এখানে 0, 2 লাখ থেকে 0 বাদ দিয়ে 0, আর এখান থেকে বিয়োগ করে 2 লক্ষ কত? 88। তার মানে ফুললি সিকিউরিটির ক্ষেত্রে ভ্যালু অফ সিকিউরিটি 2 লক্ষ 88 আর লোন কত টাকা? 2 লাখ। 2 লাখ। ফুললিটা ক্লিয়ার? জি স্যার। এবার চলে যাবো আমরা পার্টলি। এখন পার্টলির ক্ষেত্রে দেখেন লোন, ব্যাংক লোন ছিল 2,25,000। এটা কি জামানত দিয়েছিলাম আমরা? বিল্ডিং। তাহলে দেখেন বিল্ডিংয়ের রিয়ালাইজ হলো আমাদের প্রশ্নে কত দিয়ে আছে? 1.5 লাখ। তাহলে 1.5 লাখ টাকা জামানত দিয়ে আমরা ঋণ আনছি কত? 2,25,000। তাহলে জামানত কম না বেশি? কম। পার্টলি হবে। পার্টলি। তাহলে আমরা লিখছি ব্যাংক লোন সিকিউরিড বাই কি? বিল্ডিং। বিল্ডিং। তো ঋণ ছিল 2,25,000, জামানত হচ্ছে 1.5 লাখ টাকা। রিসিভার ফি 4%, 1.5 লাখ টাকা 4%, 6,000। তাহলে এই দুইটা বিয়োগ ফল 2,25,000 আর এই দুইটা বিয়োগ ফল 1 লক্ষ কত? 40। তো ঋণ ছিল 2,25,000, জামানত হচ্ছে 1,44,000। তাহলে জামানত কম মানে পার্টলি। ক্লিয়ার Partly. পার্টলিটা? জি স্যার। মনে রাখেন। এরপর আমরা চলে যাব আনসিকিউরড ক্রেডিটর্স অর্থাৎ জামানতবিহীন কি? ঋণ। দেন অ্যাকাউন্টস পেবল 7,25,000 মধ্যে আমরা ঋণের মাধ্যমে আনছি কত? 2 লাখ। 2 লাখ। তাহলে ঋণ ছাড়া কত টাকা বলো দেখি? 5,25,000। এই 5,25,000 হলো আনসিকিউরড। তাহলে এখানে লেখা আছে আনসিকিউরড মধ্যে লেখা অ্যাকাউন্টস পেবল গ্রস অ্যামাউন্ট অফ লোন এক্সপেক্টেড টু র্যাঙ্ক। তাহলে এখানে 5,25,000, এখানে কত? 5,25,000। আর এক্সপেক্টেড টু র্যাঙ্ক সম্পর্কে যদি কোনো কথা বলা না থাকে, গ্রস লোন যে কথা, এক্সপেক্টেড টু র্যাঙ্ক কি তাই হবে। ঠিক আর আছে। যদি এক্সপেক্টেড টু র্যাঙ্কের মান দেওয়া থাকে তাহলে ওইটাই এখানে হবে। তাহলে অ্যাকাউন্টস পেবলটা আমরা দিলাম। কারো কোনো সমস্যা আছে এটা নিয়ে? আমি একাই তো আছি স্যার। ওকে, তুমি একাই রাখছি আর বাদ বাকি সবাই বের করে দিছি। আর রেসপন্স করেন এজন্য বের করে দিছি। তাহলে অ্যাকাউন্টস পেবল ক্লিয়ার? জি স্যার। ওকে, এরপরে প্রশ্নে বলছে আরও আছে যে লোন ফ্রম হিজ ওয়াইফ, বউর কাছ থেকে ঋণ নিছে, এটা কি জামানত লাগে না জামানত ছাড়া? জামানত ছাড়া। তাহলে এখানে লিখছে আনসিকিউরড লোন লোন। ফ্রম হিজ ওয়াইফ 1 লাখ টাকা, আর এখানে কত? 1 লাখ টাকা। এরপরে ছিল বিল ডিসকাউন্ট। বিল ডিসকাউন্ট 90,000 টাকার মধ্যে কত পার্সেন্ট ব্যাট বলো তো দেখি? 40%। তাহলে এখানে বিল ডিসকাউন্ট 90,000 টাকা, 90,000 টাকার 40% হচ্ছে 36,000 টাকা। তাহলে এই সবগুলো যোগ করে 7,15,000, এই সবগুলো যোগ করে 6,61,000। আনসিকিউরড ক্রেডিটর্স, কোনো সমস্যা আছে? না স্যার। কনফিউশন থাকলে বলেন। ওই অ্যাকাউন্টস পেবলটা যদি আরেকটুখানি বলতেন। আরেকবার বলতেছি, অ্যাকাউন্টস পেয়েবলের টোটাল অ্যাকাউন্টস পেয়েবল ছিল কত? 7,25,000। এই 7,25,000-এর মধ্যে ইনভেন্টরি বন্ধক দিয়ে কত নয় কত ঋণ নিছি? 2 লাখ। তাহলে ঋণ ছাড়া কত আছে? 5,25,000। তাহলে 5,25,000 আনসিকিউরড। আমরা আনসিকিউরড Okay, ক্রেডিটর sir. কি জানি? জামানত ছাড়া যে ঋণ আনা হয়, তাই তো? হ্যাঁ। জি স্যার। এখন বুঝছেন? জি স্যার বুঝছি। ওকে, তাহলে এটা কাজ শেষ। এবার আমরা প্রিফারেন্সিয়াল ক্রেডিটরসের মধ্যে আসবো। প্রথমে আনপেড স্যালারি। আমাদের এখানে ওই যে আনপেড স্যালারি ছিল কত টাকা? 6,000 টাকা। 6,000 ইনকাম টাকা। ট্যাক্স ছিল কত? 15,000 টাকা। 15,000। তাহলে এই দুইটাই আমাদের প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস, দুইটার যোগফল কত? 21,000। 21,000। ক্লিয়ার? জি স্যার। এবার আমরা আসবো স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স, খুবই গুরুত্বপূর্ণ একটা আইটেম। স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সের দাগ হচ্ছে গ্রস লায়াবিলিটি, শুধু লায়াবিলিটি, এক্সপেক্টেড টু র্যাঙ্ক, আর অ্যাসেট, বুক ভ্যালু, এক্সপেক্টেড টু প্রডিউস। আমরা প্রথম পার্ট হলো দায় পাস করবো, এরপরে সম্পদ পাস করবো, একসাথে দুই পার্ট করে যাবো না। প্রথমে দায় পাস। দায় পাসের মধ্যে প্রথমে ফুললির ক্ষেত্রে আসে। তাহলে ফুললির ক্ষেত্রে বলো তো দেখি লোন কত ছিল? লোন 2 লাখ। আর সিকিউরিটি ছিল কত? 2,88,000। 2 লাখ। তাহলে লোন যেটা সেটা গ্রস লায়াবিলিটি 2 লাখ টাকা দিছি, ঠিক আছে? তাহলে এই গ্রস লায়াবিলিটি 2 লাখ টাকা, ফুললি সিকিউরিটি এখানে 2 লাখ। এই 2 লাখের মধ্যে আমরা সিকিউরিটি দিছি কত? 2 লাখ 2 লাখ। স্যার 88,000। বুঝিনি। হ্যাঁ 2 লাখ তাহলে 88,000। মাইনাস ভ্যালু অফ সিকিউরিটি, মানে ফুলির মধ্যে আমরা সিকিউরিটি 2 লাখ 88 না, তাহলে লিখছি মাইনাস হ্যাঁ, জি ভ্যালু স্যার। অফ সিকিউরিটি 2 লাখ কত? 88। তাহলে এই দুইটা বিয়োগফল কত? 88,000। এই 88,000 টাকায় হচ্ছে আমাদের সারপ্লাস অ্যাজ পার কি? কোনটা? আর মানে বিপরীত পাশে এটা আমরা কি করব?
যোগ করব। তাহলে এই যে পাশে সারপ্লাস অ্যাজ পার কোনটা ৮০,০০০টা আমরা যোগ করছি, পরেও দেখাবো, এখন দেখে দিলাম। তাহলে ফুললিটা ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার আমরা প্রিফারেন্সিয়ার মধ্যে আসবো। প্রিফারেন্সিয়ারের ক্ষেত্রে ২১,০০০ টাকা ছিল। এই ২১,০০০ টাকা গ্রস লায়াবিলিটি ২১,০০০ টাকা, আর আমাদের দায়ের মধ্যে কত ২১,০০০। আর আমরা জানি প্রিফারেন্সিয়ারের মধ্যে আমাদের আসে কি সারপ্লাস না ডিডাক্টেড? ডিডাক্টেড অ্যাজ পার কোনটা? ডিডাক্টেড অ্যাজ পার কোনটা ২১। তাহলে ডিডাক্টেডটা বিপরীত পাশে আমরা কি করব? স্যার ডিডাক্টেডটা 21 হলো কেন? আমাদের প্রিফারেন্সিয়ার তো ২১,০০০ টাকা ছিল, ২১,০০০ টাকা ২১,০০০ টাকা যা থাকবে তাই আমরা ডিডাক্টেড করে দিব। প্রিফারেন্সিয়ার ক্ষেত্রে তো আমরা একটাই বের করছি নাকি? জি স্যার। তাহলে ২১,০০০টা বিপরীত পাশে আমরা এটা কি করব বলো দেখি? বিয়োগ করে বাদ দিব। দিব। তাহলে মনে রাখবেন ফুললির ক্ষেত্রে এক্সপেক্টেড টু র্যাঙ্কের টাকাটা সব সময় 0 হবে, প্রিফারেন্সিয়ালের ক্ষেত্রে এক্সপেক্টেড র্যাঙ্কের টাকাটা সবসময় কি হবে? 0 হবে। এই দুটো টাকা কখনোই টাকা হবে না, সবসময় কি হবে? 0। জিরো। ফুললির ক্ষেত্রে 0 বানাবো কি দিয়া? সারপ্লাস অ্যাজ পার কোনটা, আর প্রিফারেন্সিয়ালের ক্ষেত্রে 0 বানাবো কি দিয়া? ডিডাক্টেড অ্যাজ পার ডিডাক্টেড অ্যাজ পার কোনটা? কোনটা। তাহলে ফুললি এবং প্রিফারেন্সিয়ালগুলো এবার পার্টলি করতে আসবো। দেখো পার্টলির ক্ষেত্রে আমাদের লোন ছিল 2,25,000, জামানত কত টাকা? 1,44,000। তাহলে লোনের টাকাটা এখানে 2,25,000, এখানে 2,00,000 কত 25 লিখছি, মাইনাস ভ্যালু অফ সিকিউরিটি 1,00,000 কত 44। তাহলে 44। 2,25,000 এর মধ্যে 1,44,000 টাকা দিছি, তাহলে বাদ বাকিটুকু আমার জন্য সম্পদ না দায়? সম্পদ। সম্পদ, এই জন্য আমরা সম্পদের মধ্যে দিলাম কত 81,000 টাকা। আর 81,000। এখানে 2,00,000 টাকার মধ্যে আমরা 2,25,000 মধ্যে 1,44,000 জামানত দিছি, তাহলে বাদ বাকিটুকু হচ্ছে দায়। সম্পদ কেমনে? ও 2,25,000 তো ঋণ, জামানত দিছি 1,44,000, হ্যাঁ, জি তাহলে স্যার, 81,000 টাকা হচ্ছে 1 লাখ আমাদের দায়। এই জন্য দায়ের মধ্যে আমরা দায় দায়। দিছি। আর এটার মধ্যে হ্যাঁ। 2,00,000 টাকা হলো ঋণ নিছি, সিকিউরিটি দিছি 2,88,000, তাহলে 88,000 বেশি দিছি না? এটা আমার জন্য কি সম্পদ। জি স্যার, এই জন্য সম্পদ সম্পদ পাশে এটা কি হবে বলো দেখি? যোগ হবে। যোগ হবে। তাহলে ফুললি প্রিফারেন্সিয়াল পার্টলি ক্লিয়ার। জি স্যার। আর আনসিকিউরড লোনের ক্ষেত্রে গ্রসের টাকা 7,25,000, এক্সপেক্টেড র্যাঙ্কের টাকা কত 6,61,000। 6,61,000। গ্রস লায়াবিলিটি 7,25,000 আর এক্সপেক্টেড র্যাঙ্কের করে 6,61,000, এর সাথে কোনো যোগ বিয়োগের কোনো কাজ নাই। ঠিক আছে, তাই পাশটা কি ক্লিয়ার? জি স্যার। বুঝতে পারছেন তাই পাশ? পারছি স্যার, আর একবার রেকর্ড ক্লাস দেখে নিব নে পরে। ওকে, সমস্যা নেই। তাহলে দায় পাশে আমরা আশা করি ক্লিয়ার। এখন আমরা সম্পদ পাশে আসবো। প্রথমে আনসিকিউরড অ্যাসেট, এখানে কোনটা আসে? যে সম্পত্তি জামানত দেওয়া হয় নাই। না, জামানত ছাড়া সম্পদ এখানে একটা আছে, বলো তো কোন সম্পদটা জামানত দেওয়া হয় নাই? ক্যাশ ইন ফার্নিচার, হ্যান্ড। ইনভেন্টরি না বিল্ডিং? ফার্নিচার। ফার্নিচার। আর এই যে ক্যাশও জামানত দেওয়া হয় নাই, তাহলে ক্যাশ হ্যাঁ। আর কি ফার্নিচার। তাহলে আমরা এখানে লিখছি প্রথমে ক্যাশ ইন হ্যান্ড, বুক ভ্যালু দেন। ক্যাশ ইন হ্যান্ডের টাকা কিন্তু একটাই ছিল, তাহলে একটা যদি থাকে ওটার বুক ভ্যালু 25,000 যা, এক্সপেক্টেড টু প্রডিউস কি তাই। একই হবে। ঠিক আছে। জি স্যার। আর ফার্নিচার ক্ষেত্রে আমাদের বুক ভ্যালু ছিল 80,000 আর রিয়ালাইজ ভ্যালু হচ্ছে 45,000। তাহলে রিয়ালাইজ 45,000। ভ্যালু হচ্ছে এক্সপেক্টেড টু প্রডিউস। তাহলে এখানে হবে আমাদের বুক ভ্যালু কত ছিল জানি? 50 না? দেখলাম কত এখানে 80,000। 80,000 স্যার। এখানে হচ্ছে বুক ভ্যালু 80,000, এক্সপেক্টেড টু প্রডিউস হলো 45 না? জি স্যার, 45। তাহলে এখানে 45,000, এখানে টাকাটা দেয় নাই, দিয়ে দিবেন। তাহলে আনসিকিউরড অ্যাসেট আমাদের শেষ। এরপরে বুক ডেফটের মধ্যে কয়টা কোটেশন আসে? টোটাল 3টা, গুড, ডাউটফুল এবং কি ব্যাড। তো আমাদের প্রশ্নের মধ্যে গুড, ডাউটফুল, ব্যাডের মধ্যে আমাদের শুধুমাত্র আছে একটা। কয়টা আছে বলেন দেখি? একটা। একটা। কোনটা? এই যে অ্যাকাউন্ট রিসিভেবলের মধ্যে 2,22,000 টাকার মধ্যে রিয়ালাইজ কত পার্সেন্ট? 50%। মানে এই 50% রিয়ালাইজ আমরা আদায় করতে পারবো। তো আদায় করা পাবো না কত পার্সেন্ট? 50%। 50%। তাহলে আমরা এখানে লিখছি বুক ডেফ, বুক ভ্যালু 2,20,000 আর আদায় করা পাবো না 50%, তাহলে 2,22,000, 2,22,000 50% 1,11,000 টাকা। 1,11,000। ক্লিয়ার? এটা কোনটা বলো জি স্যার। দেখি যেটা আদায় করতে পারবো না? পারবো না। না। মনে নেই থাকে। তাহলে 2 নাম্বারটা গেল, এবং 3 নাম্বারটা আসে কি? বিল রিসিভেবল Not অথবা কি receivable. নোট রিসিভেবল। মনে রাখবেন বিল Not রিসিভেবল যে কথা, receivable. নোট রিসিভেবল কি সেম। একই কথা। এই বিল রিসিভেবল আমাদের প্রশ্নে বা নোট রিসিভেবল আমাদের প্রশ্নে ছিল 67,000, যা রিয়ালাইজ কত পার্সেন্ট? 40%। তাহলে এখানে 67 40% 26,000 কত 800।
আচ্ছা। ক্লিয়ার? জি স্যার। তাহলে সম্পদ এই 2580,000, 2,62,67, এই চারটার যোগফল 3,71,500, আর এই সবগুলোর যোগফল 1,25,300। এখান থেকে আমরা বাদ দিতে হবে রিসিভার ফি। কত পার্সেন্ট বাদ দিব? 10%। এটা কীভাবে বাদ দিব? এই যে সম্পদের মোট যোগফল কত পেলাম? 1,85,000 কত পাইছি? 300। 300। এই 1,85,300-র মধ্যে ক্যাশ ইন হ্যান্ডের টাকাটা বাদ দিব। কার টাকা বাদ দিব বলো দেখি? ক্যাশ ইন হ্যান্ড তাহলে ক্যাশ ইন হ্যান্ড বাদ দিয়ে যা থাকবে তার উপর 10%। 10%। মনে থাকবে কথা? জি স্যার। তাহলে কীভাবে বললাম বলো তো দেখি? আমাদের সম্পদের যে টাকা পাবো এখান থেকে কার টাকা বাদ দিব? ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ ইন হ্যান্ড টাকা বাদ দিয়ে যা হবে তার উপর কত পার্সেন্ট? 10%। 10%। তাহলে এই যে 18,280, এই দুইটার বিয়োগ, এটার সাথে কিন্তু আমরা বিয়োগ করবো। 1,85,300 সাথে এটা কিন্তু বিয়োগ করবো, যে ব্র্যাকেট দিছি মানে বিয়োগ। এই সারপ্লাসটা এখানে এই 88,000টা আমরা যোগ করব, আর ডিডাক্টেড 21,000টা আমরা কি করবো বলো দেখি? চেক করব। তাহলে 1,25,300 থেকে 18,280 বিয়োগ 88,000 টাকা যোগ 21,000 টাকা বিয়োগ করার পর থাকে 2,34,000 কত টাকা? 20 টাকা। 20 টাকা। তার মানে তার সম্পদ আসে 2,34,020 টাকা। তাহলে দায় কত আছে? দায় এই পাশে 81,000 এবং 6,61,000, এই দুইটা মিলে হয় 7,42,000। তাহলে তার দায় আছে 7,42,000, বা সম্পদ আসে 2,34,020। তাহলে দুইটার ব্যবধান কত? ওই ব্যবধানটা হবে কার টাকা বলো দেখি? ডিফিসিয়েন্সি। ব্যবধান হচ্ছে 5,07,900 কত? 80। তাহলে আমাদের সম্পদ এবং দায় পাশ দুইটাই কি মিলা যাব এই ডিফিসিয়েন্সির জন্য। যদি ডিফিসিয়েন্সি না হতো তাহলে কিন্তু মিলতো না। তাহলে সম্পদ এবং দায়ের যেটা পার্থক্য সেটাই কার মধ্যে যাবে বলো দেখি? ডিফিসিয়েন্সি। ডিফিসিয়েন্সির মধ্যে যাবে, মানে ঘাটতি। মানে সম্পদ এবং দায়ের ঘাটতি কত টাকা? 5,07,980 টাকা। 5,0980 টাকা। এখন দেখেন তো স্টেটমেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কোনোটার কনফিউশন থাকলে প্রশ্ন করতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। একটা অঙ্ক মানলে এইগুলা 10-12টা অঙ্ক একাই পারা যাবে, শুধুমাত্র একটা অঙ্ক মাথায় ঢুকাইতে হবে। ফার্নিচারের টাকাটা কিন্তু মিসিং আছে, ঠিক আছে? মিসিংটা কিন্তু এটা মনে রাখতে হবে। 80,000, 45,000। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। ওকে, এবার ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টে ডেবিট পাশে আসে 4টা, ক্রেডিট পাশে কয়টা? 4টা। তাহলে আমরা একটা আইটেম পাবো। ডেবিট পাশে প্রথমে আমরা নিচে লেখা আছে ক্যাপিটাল। কত টাকা ক্যাপিটাল? 1 লক্ষ। ক্যাপিটাল কোন দিকে আসে? ডেবিট দিকে। প্রফিটও ডেবিট দিকে। প্রফিট 50,500। তাহলে আমরা বসে লিখছি 1 নম্বরে ক্যাপিটাল 1 লাখ, প্রফিট 50,500। ড্রয়িং ছিল প্রতি বছর 10,000 টাকা। তাহলে 5 বছরে কত টাকা? 50,000। তো যে ড্রয়িং আমরা দিচ্ছি ক্রেডিট পাশে 50। তাহলে ক্যাপিটাল, নিট প্রফিট এবং ড্রয়িং, এই তিনটা ক্লিয়ার? জি স্যার। এরপর আমরা একটা পড়বো যে কোনো লাভ আছে না লস আছে। যদি লাভ থাকে তাহলে ডেবিট পাশে, লস হলে কোন পাশে? ক্রেডিট পাশে। ক্রেডিট পাশে। তো দেখেন এই যে এগুলার আমাদের এই যে অ্যাকাউন্টস পেয়েবল, ব্যাংক লোন, আনপেড, ইনকাম ট্যাক্স, ক্যাশ, এগুলার শুধুমাত্র বুক ভ্যালু দিয়ে আছে, কোনো রিয়েলাইজ ভ্যালু দেওয়া নাই। তেমন এগুলা লাভও নাই, লসও নাই। ফার্নিচারের ক্ষেত্রে দেখেন 80,000 টাকা বুক ভ্যালু, রিয়েলাইজ ভ্যালু রিয়েলাইজ ভ্যালু হচ্ছে 45,000 টাকা। তাহলে মাঝখানের টাকাটুকু কি লাভ না লস বলেন তো দেখি? লস স্যার। তাহলে লসটা কোন দিকে আসে? ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে লেখা লস ফ্রম আদার সোর্সের মধ্যে লিখছি লস অন ফার্নিচার। ওই দুইটা পার্থক্য হচ্ছে 35,000 টাকা। ক্লিয়ার? জি স্যার, আমরা যতটুকু পাবো না ততটুকুই তো লস দেখাতে এই হবে, যে তাই না স্যার? 80,000 মধ্যে আদায় করা হবে 45, তাহলে আদায় করা পারলাম না 35, এটাই হচ্ছে আমার জন্য কি লস। ঠিক আছে? জি স্যার। ইনভেন্টরির মধ্যে 6 লাখ টাকা মধ্যে আদায় করা পাবো 3 লাখ টাকা, তাহলে আদায় করা পারলাম না কত টাকা? 3 লাখ টাকাই। ওই 3 লাখ টাকা আমার লস। লিখছি লস অন ইনভেন্টরি 3 লাখ। ক্লিয়ার? জি স্যার। এবার বিল্ডিং এর ক্ষেত্রে বিল্ডিং 2 লাখ টাকা মধ্যে আদায় করা পাবো কত? 1,50,000। বাদ বাকি 50,000 কি লাভ না লস? লস। তাহলে লস, এই যে লিখছি লস অন বিল্ডিং 50। ক্লিয়ার? জি স্যার। ওকে, এরপরে অ্যাকাউন্ট রিসিভেবল আছে 2,22,000, এর মধ্যে 50% রিয়ালাইজ। তাহলে 50 আদায় করা পাবো, তাহলে আদায় করা পাবো না কত পার্সেন্ট? 50%। 50%। তাহলে এই 50% লিখছি লস অন ব্যাড ডেট
2,22,000 50%, 1 লক্ষ কত 11,000। 11,000 এরপরে অ্যাকাউন্ট রিসিভেবল পরে হচ্ছে নোট রিসিভেবল 67,000 মধ্যে রিয়ালাইজ 40%, তাহলে রিয়ালাইজ না মানে আনরিয়ালাইজ কত পার্সেন্ট, 60%। তাহলে 67,000 টাকার 60% হবে 40,200 টাকা। ক্লিয়ার? জি স্যার। এটা গেল। আর লোন ফ্রম ওয়াইফ এর বুক ভ্যালু মার্কেট বুক ভ্যালু রিয়ালাইজ হলো নয় বাদ বিল ডিসকাউন্টের মধ্যে লেখা আছে 90,000 টাকার কত পার্সেন্ট ব্যাট, 40%। তাহলে 90,000 40% যেটা ব্যাট সেটাই হচ্ছে কি আমাদের ক্ষতি। তাহলে 90,000 40% হচ্ছে 36,000 টাকা। বুঝতে পারছি? জি স্যার। তাহলে লসের মধ্যে যেটা গেছে সবটি কিন্তু টিক দিয়েছে, মানে সবগুলোই বুঝাইছে। এখন আসেন আমাদের এখানে কিন্তু আর কোনো আইটেম নাই, তার মানে লাভ এবং লসের হিসাব ক্লোজ। এখন ডেবিট পাশে আসবে হচ্ছে ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট আর ক্রেডিট পাশে কি রিসিভার ফি। তো ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট আমরা এই যে স্টেটমেন্ট অ্যাফেয়ার্সে কত পাইছি, 5,07,980। 5,07,980 দিছি। আর রিসিভার ফি টোটাল 3 জায়গায় পাইছি। প্রথমে এই যে এখানে রিসিভার ফি হচ্ছে 12,000 টাকা, পার্টলির মধ্যে পাইছি কত 6,000, তাহলে মোট কত 18,000। আর সব 18,000 পদের মধ্যে রিসিভার ফি এখানে পাইছি 18,200 কত 80 টাকা। 80। তাহলে এই তিনটার যোগফল 12,000 6,000 18,280 সমান সমান 36,200 কত 80। ক্লিয়ার? 36,280। জি স্যার। এখন এই পাশে যোগ করব, এই পাশে কি যোগ করব, দুই পাশের যোগফলটা কি সবসময় মিলা যাবে। সমান। যদি মিলা যায় তাহলে অঙ্ক শেষ, আর যদি না বলে তাহলে একটু গন্ডগোল আছে। এখন শুনেন, কিছু কিছু প্রশ্নে সব কিছু দেওয়ার সত্ত্বেও আমাদের কিছু টাকা অমিল হতে পারে। সেক্ষেত্রে আমাদের ডেবিট পাশে যদি কম পড়ে তাহলে আমরা প্রফিট নামে দিব, আর ক্রেডিট পাশে যদি কম পড়ে তাহলে আমরা সেটা লস নামে দিব। ঠিক আছে? জি স্যার। মানে সব কিছু দেওয়া সত্ত্বেও আমাদের ডেবিট এবং ক্রেডিট পাশে কিছু টাকা কম বেশি হতে পারে। যতটুকু টাকা কম যে দিকে আমরা ওই দিকে দিব। ডেবিট পাশে দিলে আমরা প্রফিট নামে, ক্রেডিট পাশে দিলে আমরা কি লস নামে দিব। লস নেবে। ঠিক আছে? তাহলে মূলত প্রশ্নে আমাদের চাই হচ্ছে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এবং কি এই ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট। আর এই দুইটা করার জন্য আমাদের সাপোর্টিং ওয়ার্কিং কয়টা, 4টা। 4টা। ঠিক আছে? তাহলে এই 1 নাম্বার যে অঙ্কটা আমরা কইলাম, এই 1 নম্বর অঙ্কটা ভালো করে করতে হবে। এটা যদি বুঝো তাহলে বুঝবা যে আমি এখান থেকে প্রায় 40 থেকে 60% অঙ্ক আমার শেষ, মানে সমন্বয়গুলি পড়া শেষ, আর বাদ বাকি অঙ্কগুলো খালি প্র্যাকটিস করতে হবে। এই জন্য আজকে যেহেতু প্রথম ক্লাস, আমরা শুধুমাত্র আজকে এই প্রবলেম 1 নম্বর অঙ্কটা দিলাম। এই অঙ্কটা A to Z ভালো করে তোমরা করবা, এবং নেক্সট ক্লাসে আমরা আরও 2-1টা অঙ্ক বুঝিয়ে দিব, তারপর আমরা বাসার কাজ দিয়ে শুরু করব। ঠিক আছে? জি স্যার। কালকেই হবে কি স্যার ক্লাস আবার? হ্যাঁ, সেটা আমি গ্রুপে নোটিশ দিব। ঠিক আছে ম্যাডাম? ওকে স্যার। তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো।